আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টি তাদের মধ্যে উপরের লেভেলে, টপ লেভেলে সমস্তটা কি একদম কন্ট্রোল রয়েছে, সমস্তটাকে একদম একই হারমোনিতে রয়েছে আগে যেমন থাকতো, নাকি কোথাও গিয়ে একটা বিষাদের সুর, কোথাও গিয়ে একটা অন্য ধরনের বার্তা বইছে, এবং সেটা একদম রাষ্ট্রীয় অধ্যক্ষ, রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন এবং একদম রীতিমতন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে এই মুহূর্তে একটা দূরত্ব, এই মুহূর্তে একটা ফাটল, এবং সেটাই কোথাও গিয়ে প্রভাব ফেলছে এই মুহূর্তে। কেন এই ধরনের কথা উঠে আসছে? আপনাদের এর আগেই আমরা দেখিয়েছিলাম যে বিহারের বানকিপুর সিট, সেখানে অভিষেক কুমার বান্টি, সেই অভিষেক বান্টিকে একদম টিকিটটা দিয়ে দিয়েছিলেন নীতিন নবীন, এবং তার ছায়া সঙ্গী ছিলেন নীতিন নবীনের এতদিনকার ছায়া সঙ্গী ছিলেন অভিষেক বান্টি। তিনি মনোনয়নপত্র জমা দিয়ে দেওয়ার পরেও একদম তাকে মনোনয়নপত্র তুলে নিতে, একদম প্রত্যাহার করতে তিনি বাধ্য হলেন, এবং কারণ কি দেখালেন? তার পরিবারের কোনো সমস্যা রয়েছে। এটা আসল কারণ কি তাই তা কিন্তু বলছে না, একদম সরাসরি যা খবর উঠে আসছে, এটা কোথাও গিয়ে একটা কেউ পাল্টা দিলেন, নীতিন নবীনকে কেউ পাল্টা দিলেন, এবং সেই ব্যক্তি অমিত শাহ। তার কারণটা কি? তারও একটা ব্যাক হিস্ট্রি রয়েছে। মধ্যপ্রদেশেও একটা রিসেন্টলি একদম বাই ইলেকশন হয়েছিল, এবং সেখানে অমিত শাহ চেয়েছিলেন যেটা, অমিত শাহ নিজের পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে, এবং সেটা হচ্ছেন নরোত্তম মিশ্রা। নরোত্তম মিশ্রা নামটা অমিত শাহ নিজে প্রস্তাব করেছিলেন, কিন্তু তাতে কোনোভাবেই একদম সিগনেচার করেননি, কোনোভাবেই তাতে সমর্থন দেননি নীতিন নবীন, এবং সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপির যেহেতু নিয়ম যে তার যদি পছন্দ না হয় বা তিনি যদি সমর্থন না করেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি পরবর্তীতে আর প্রার্থী পদ পাবেন না। তো সেই ক্ষেত্রেই কিন্তু এটার একটা কোথাও গিয়ে বিহারের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হলো, এবং অবশ্যই এই দুজন নেতার মধ্যে যদি একদম মুখোমুখি একটা ক্ল্যাশ তৈরি হয়, সেটা কিন্তু একদম প্রতিফলিত হতে বাধ্য তাদের বক্তব্যের মধ্যে। এবং তাদের বক্তব্য বলতে ইতিমধ্যেই আপনাদের সামনে প্রেজেন্ট করবো আমরা। নীতিন নবীন বলছেন যে আগামী যে সময়টা আসছে ভারতবর্ষে, সেটা নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের সময়, তার মধ্যে কোথাও অমিত শাহের কথা তিনি কিন্তু বললেন না, কিংবা উচ্চ রাখলেন। কিন্তু কেন উচ্চ রাখলেন? একদম ভরা মঞ্চ থেকে যখন নেতা বক্তব্য রাখবেন, তখন তো তিনি সবার নাম বলবেন, এবং মোদী অমিত শাহ এটা একদম সমর্থক হয়ে গিয়েছে ভারতবর্ষের বর্তমান রাজনীতিতে। তো সেখানে অমিত শাহকে সম্পূর্ণ উচ্চ রেখে যদি যোগী আদিত্যনাথকে একদম প্রাইমারি জায়গায় নরেন্দ্র মোদীর সঙ্গে প্যারালালি বসিয়ে দেওয়া হয়, সেটা কোথাও গিয়ে একদম উদ্দেশ্য প্রণোদিত নয়? আপনারা শুনুন আগে নীতিন নবীন কি বলছেন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা। अब ये समय नरेंद्र मोदी और योगी आदित्यनाथ का है, इसको कोई बांट नहीं सकता। इस बात का विश्वास मेरे कार्यकर्ताओं पर है। मुझे अब ये समय नरेंद्र मोदी और योगी आदित्यनाथ का है, इसको कोई बांट नहीं सकता। इस बात का विश्वास मेरे कार्यकर्ताओं पर है। मुझे আপনারা শুনলেন নীতিন নবীনের বক্তব্য শুনলেন, এবং এই মুহূর্তে এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু একদম রীতিমতন রচনা করছেন নীতিন নবীন, তেমন অনেকে বলছেন। কেন? তার কারণটা হচ্ছে নীতিন নবীন এই মুহূর্তে যবে থেকে নরেন্দ্র মোদী তাকে বস বলেছেন, অর্থাৎ একদম যেদিনকে তার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদে অভিষেক হলো, আমরা তারপর থেকেই দেখতে পেলাম যে একদম নরেন্দ্র মোদী কিন্তু প্রতিটা অনুষ্ঠানে নীতিন নবীনকে অত্যন্ত প্রাধান্য দিচ্ছেন, তার গলায় কখনো মালা পরিয়ে দিচ্ছেন, এবং পরবর্তীতে কখনো তাকে বস বলে সম্বোধন করছেন। কিন্তু এই নীতিন নবীন তার পরবর্তী সময় থেকে কিন্তু রীতিমতন বিহারে কিংবা অন্যান্য জায়গার ক্ষেত্রে তিনি তার মতন সংগঠনটাকে নিয়ে এগোতে চাইছেন। এবং যেটা একদম উল্লেখযোগ্য, নীতিন নবীনের অত্যন্ত কাছের মানুষ যদি কেউ হয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু যোগী আদিত্যনাথ, যার কথা তিনি উল্লেখ করলেন, এবং কোথাও গিয়ে অমিত শাহের সঙ্গে তার একটা দূরত্ব রয়েছে। এবং অবশ্যই নীতিন নবীন যেহেতু সঙ্গী, একজন গুরুত্বপূর্ণ আরএসএস এর সঙ্গী, তাই তার কিন্তু যোগী আদিত্যনাথের প্রতি একটা দুর্বলতা রয়েছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে খুব বেকায়দায় পড়েছে ভারতীয় জনতা পার্টি একটা ইস্যুকে নিয়ে, অন্তত সেটা হচ্ছে যে অযোধ্যা রাম মন্দিরে তহবিল তছরূপ, অযোধ্যা রাম মন্দিরে একদম চুরি হয়েছে,
প্রচুর পরিমাণ টাকা চুরি হয়েছে এবং সেটাকে নিয়ে ব্যাকফুটে বিজেপি, তারা স্বীকার করুক বা না স্বীকার করুক সেটাকে নিয়ে ব্যাকফুটে। এবং এমন একটা সময় ঘটনাটা ঘটলো যখন 6 মাসের দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। 6 মাসের দূরত্ব কিসের থেকে? বাংলার থেকেও বড় ভোট রয়েছে উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশ যার দিল্লির দরবার তার, এই ধরনের একটা কথা তো ভারতবর্ষের রাজনীতিতে প্রচলিত রয়েছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে উত্তরপ্রদেশ দখল করার আগে বেশ খানিকটা ব্রেক করতে হচ্ছে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে, এবং সেই সময় একদম 36 কা আঁকড়া যাকে বলে, অর্থাৎ নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি, অন্যদিকে দাঁড়িয়ে আছেন একদম চাণক্য যাকে বলা হয় ভারতীয় জনতা পার্টির, এবং সেই জায়গা থেকেই বেশ খানিকটা কিন্তু দূরত্ব তৈরি হয়েছে। এবং শুধুমাত্র দূরত্ব তৈরি হয়েছে তাই নয়, অমিত শাহের লবি কিংবা অমিত শাহকে যারা পছন্দ করেন বা তার চারপাশে যারা থাকেন ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে, তারা যখন এই মুহূর্তে এমন একটা খবর হাওয়ায় ভাসিয়ে দিতে চাইছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে অমিত শাহ উপপ্রধানমন্ত্রী হতে চলেছেন, কিন্তু মন্ত্রিমণ্ডলের বিস্তারে অমিত শাহকে উপপ্রধানমন্ত্রী কি করতে আদৌ খুব ভালোভাবে সাপোর্ট করছেন নীতিন নবীন কিংবা তার লবি, এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সবাইকে নিয়ে ডিসিশন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাদের ডিসিশনটা গৃহীত হয়। তো সেই জায়গা থেকে অনেকেই কিন্তু বলছেন নরেন্দ্র মোদী যখন এই ডিসিশনটা নিয়েছেন যে নীতিন নবীন পরবর্তীতে জেপি নাড্ডার পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির হাল ধরবেন সর্বভারতীয় স্তরে, এবং সেটা বহুদিনের প্রতীক্ষিত একটা ডিসিশন ছিল। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি পদটা 2024-এর আগে জেপি নাড্ডার টার্ম শেষ হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম বহুদিন পরবর্তীতে এসে জেপি নাড্ডার হাত থেকে সেই দায়িত্বটা নীতিন নবীনের কাছে দেওয়া হলো। কিন্তু সেই যে একদম অনেকটা বয়সে কম একজন মানুষকে এই দায়িত্বটা দেয়া, তিনি একদম বিহারের একজন এমএলএ ছিলেন, সেখান থেকে তাকে তুলে এনে সর্বভারতীয় সভাপতি করা, রাজ্যসভার এমপি করা, এই ডিসিশন গুলো নরেন্দ্র মোদী নিজে নিয়েছিলেন, কারোর সঙ্গে আলোচনা করেননি, এমনকি অমিত শাহের সঙ্গে আলোচনা করেননি। সেই জায়গাটা কোথাও গিয়ে নীতিন নবীন একটা কনফিডেন্স তার রয়েছে যে আমার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী কিংবা বিজেপির সবচেয়ে পপুলার যে মুখ তার একটা সমর্থন রয়েছে, এবং অবশ্যই আমি এই মুহূর্তে সাংগঠনিকভাবে প্রধান, আমি এই মুহূর্তে সাংগঠনিক প্রধানের জায়গা থেকে যা ডিসিশন নেব সেটা খুব একটা এই মুহূর্তে কিন্তু অমিত শাহকে তাদের দরকার পড়ছে না। তাই এই বিষয়টা কিন্তু বারংবার উঠে আসছে যে একটা অমিত শাহ যে ডিসিশনটা নিতে চাইছেন বা যে ডিসিশনটা খুব সহজেই তিনি নিতে পারতেন এতদিন ধরে, সেটা আর কোথাও গিয়ে নীতিন নবীন আসার পর তাকে হয়তো একটুখানি হলেও ভেবে চিন্তে সেই ডিসিশনটা নিতে হচ্ছে। তাই জন্যই এই মুহূর্তে যে নরোত্তম মিশ্রাস, তাকে বাই ইলেকশনে টিকিটটা দেওয়া হলো না, তার নামটা অমিত শাহ প্রস্তাব করলেন কিন্তু তাকে দেওয়া হলো না। এমপির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো তার একটা পাল্টা একদম সরাসরি অভিষেক বান্টি, যিনি একদম এই সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তার ছায়া সঙ্গী হিসেবে পরিচিত, তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও তাকে প্রত্যাহার করে নিতে হলো। তার কারণ অনেকেই কিন্তু বলছেন যে বিহারের রাজনীতিতে এই সম্রাট চৌধুরীর লবি কিংবা একদম সরাসরি অনেকেরই লবি কিন্তু কোনোভাবেই নীতিন নবীনকে পছন্দ করেন না, কিন্তু নীতিন নবীনকে মেনে নিতেই হবে সাংগঠনিকভাবে, যেহেতু তিনি ভারতীয় সভাপতির জায়গায় রয়েছেন বর্তমানে। তাই জন্য এই মুহূর্তে কিন্তু সরাসরি অভিষেক বান্টির বিভিন্ন পুরনো সিডি, বিভিন্ন পুরনো জিনিসপত্র সেগুলোকে বের করা এবং সেগুলোকে খুঁজে বের করে একদম সরাসরি অপোজিশন অর্থাৎ পিকের হাতে তুলে দেওয়া কিংবা কোনোভাবে পৌঁছে দেওয়া, সেই জায়গাটা তৈরি করা হয়েছিল। তাই জন্য তড়িঘড়ি একদম কেন্দ্রীয় মন্ত্রীর জায়গা থেকে অমিত শাহ কোনোভাবে নীতিন নবীনের কাছে এইভাবে একটা চাপ তৈরি করেন এবং নীতিন নবীনকে প্রার্থী প্রত্যাহার করার জন্য গ্রিন সিগন্যাল দিতে হয়। এবং তার একটা উদাহরণ, এই যে তিনি একদম ছুঁচো গেলার মতন করে গ্রিন সিগন্যালটা দিয়েছেন, তার একটা উদাহরণ আপনাদের সামনে যদি রাখি আপনারা তাহলেও বুঝতে পারবেন। নতুন প্রার্থী হিসেবে যাকে বিজেপি ডিক্লেয়ার করেছে এই অভিষেক বান্টি সরে আসার পর, তাকে যে কংগ্রাচুলেট করেছেন নীতিন নবীন, সেইটা করতে তার সময় লেগেছে 20 ঘন্টা। আপনারা একদম সঠিক শুনছেন, অভিষেক বান্টি যখন প্রার্থী হিসেবে একদম মনোনীত হলো বিজেপির পক্ষ থেকে, তখনও তাকে কংগ্রাচুলেট করেছিলেন তিনি, তাতে তার সময় লেগেছিল 1 ঘন্টা, এবং 1 ঘন্টার পরবর্তীতে সেই কংগ্রাচুলেশন বার্তাটা এসেছিল। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই সময়টাই হয়ে গেল 20 ঘন্টা, অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে অল ইজ নট ওয়েল।
এবং সেটা কোন সময়? একদম উত্তরপ্রদেশ ভোট, যেটা সর্ববৃহৎ ভোট, যেখানে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত খারাপ ফলাফল করেছে 2024 সালে, 33-এ নেমে এসেছিল তাদের সংখ্যা। একদম সেই অনুযায়ী যদি একই অনুপাতে যদি ভোটটা হয়, তাহলে 33x7 করলে কোনোভাবেই উত্তরপ্রদেশ জিততে পারে না ভারতীয় জনতা পার্টি 2027 সালে। অবশ্যই তার পরবর্তীতে SIR হয়েছে, অবশ্যই বিভিন্ন কিছু কাজ করবে, কিন্তু এইভাবে যদি নেতৃত্বের মাঝখানে একদম দূরত্ব তৈরি হয়, তাহলে সেটা কি এফেক্ট ফেলবে না? অন্যদিকে যখন একদম রীতিমতন প্রতিদিন দরজায় করা হচ্ছে রাম মন্দির ইস্যুটা, সুপ্রিম কোর্ট নোটিশ দিচ্ছে উত্তরপ্রদেশ সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে, সেই সময় কি কোথাও গিয়ে এই যে আভ্যন্তরীণ লড়াই, সেটা একটা বড়সড় এফেক্ট ফেলবে না? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সমস্যা যেন কাটছেই না। সমাধান করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে করা হচ্ছে সরকারের তরফ থেকে, কিন্তু সমাধানটা হচ্ছে না। আসলে সমস্যাটা কি? এই গভর্নমেন্ট জিতে আসার আগে প্রচারে বলেছিল প্রতি মহিলা 3,000 টাকা করে মাসিক পাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মহিলা পেয়েছেন, তাদের মধ্যে বেশ অনেক মহিলা আছেন যোগ্য, অনেক মহিলা বা কিছু মহিলা অযোগ্য, তারাও পেয়েছেন। আবার ম্যাক্সিমাম যোগ্য মহিলা পাননি, দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তাদের ফর্ম যে সাবমিট করেছে সেই সেকশনটা। এখান থেকে প্রশ্ন হলো যে গভর্নমেন্ট বলেছিল 10ই জুলাই তারা সমাধান করে দেবে, যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদেরকে যদি রিজেক্ট করা হয় সেটা বলে দেবে রিজেক্ট কেন করা হলো তার কারণ সহ, এবং যারা পাবে বা যোগ্য তাদের দেওয়া শুরু হবে। কিন্তু আজ 14ই জুলাই হয়ে গেল, এখনো পর্যন্ত পাওয়া কিন্তু শুরু হয়নি সেই মহিলাদের অ্যাকাউন্টে টাকাটা। দেখুন, অনেক লোকজন অনেক কথা বলছে বটে, এবং এটাও সরকারের তরফ থেকে বলা হয়েছিল এবার এডিট অপশন জুড়ে দেওয়া হবে, যদি কোনো ফর্মে কেউ ভুল করে থাকেন তারা আবার কারেকশন করতে পারবেন। সেই এডিট অপশনও কিন্তু জুড়ে দেওয়া হয়নি। মহিলারা তাদের ভিতরে ভিতরে রাগান্বিত। বন্ধুরা, দ্য বেঙ্গল টিভি চ্যানেল আপনারা দেখছেন, আমরা কিন্তু প্রতিবারই এই বিষয়গুলো তুলে ধরছি। হ্যাঁ, আমরা এই ভোটে জিতে আসার আগে বিজেপি গভর্নমেন্টের হয়েই আমরা অনেক প্রচার করেছি, কিন্তু যেই বিষয়গুলো সমস্যার মনে হচ্ছে সেগুলো তো তুলে ধরতেই হবে, না হলে আমরা সমস্যাটা নিয়ে কার কাছে যাব? তার আগে বলে রাখি, দ্য বেঙ্গল টিভি চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কি বলছে অনেক মানুষ? বলছে যে যাদের একেবারে সুস্থ সবল শরীর তারা কেন বসে বসে এই অনুদানের টাকা নেবে? তাদেরকে একটা কথা বলে রাখি, কই ভোটের আগে তো বলেননি যে যারা সুস্থ সবল মহিলা তারা পাবেন না? তাহলে এই কথাগুলো আসছে কোথা থেকে? আর তার থেকেও বড় কথা, যেই মহিলারা অলরেডি পেয়েছেন তারাও তো সবাই সুস্থ সবল, তো এই ধরনের ন্যাকা চণ্ডীর মতো কথাবার্তাগুলো না বলাই ভালো। আগেই বলেছিলাম যে 36,000 কোটি টাকায় 1 কোটি মহিলার বেশি দেওয়া সম্ভব নয় এই অন্নপূর্ণা ভান্ডার। তারপরে পরে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে প্রায় 61,000 কোটি টাকা বছরে লাগবে এবং ডবল ইঞ্জিন সরকার, তাই অসুবিধা হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে রয়েছে প্রচুর গরিব মহিলা, এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার পায়নি, অথচ অনেক সচ্ছল পরিবারের মহিলা যাদের হয়তো প্রয়োজন নেই বা ঠিক আছে পেয়েছেন কোনো অসুবিধা নেই, তারা পেয়ে গেছেন। অসুবিধা নেই কেন বললাম? তার কারণ সবাই যদি পায়, উনিও যদি পায়, তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওনারা পাচ্ছেন যাদের অন্তত পক্ষে ওই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা নয়, অথচ যাদের সত্যিকারের নুন আনতে পান্তা ফুরায়, যাদের এই টাকাটা দরকার, তারা পাচ্ছেন না। এই জায়গায় সরকারকে আরো ভেবে দেখা উচিত। জানি আন্ডার যে একেবারে নিচু স্তরের লোকজন রয়েছে সেখানে প্রচুর ঘাপলা হয়েছে, শোনা যাচ্ছে অনেক তৃণমূল কর্মীর বাড়ির লোকজনেরা পেয়ে গেছেন, বিজেপি কর্মীর বাড়ির লোকজনেরা পাননি। এগুলো সবই আমাদের শোনা কথা, বা কিছুটা আমরা দেখেওছি যে হ্যাঁ পেয়েছে, আবার এরকমও দেখেছি বিজেপি করে তারও পেয়েছে তার বাড়ির লোকও। কিন্তু এরকমটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে পাওয়ার যোগ্য, অন্যের বাড়িতে কাজ করে সেই মহিলা কি পাওয়ার যোগ্য নয়? আমি তো মনে করি সেই মহিলা সবার আগে, বা সেই মহিলারা সবার আগে পাওয়ার যোগ্য। এরকম প্রচুর মহিলা আছেন লোকের বাড়ি কাজ করে, তারা পাননি টাকাটা। আপনারা জানেন অনেকে এই যে লক্ষ্মীর ভান্ডার পেত 1,500 টাকা করে, তারা বলছে আমরা তো 1,500 টাকা করেই পেতাম প্রতি মাসে, সেটাই অন্তত ভালো ছিল। অনেকে লোন নিয়েছে মেয়ের পড়াশোনার জন্য, ছেলের পড়াশোনার জন্য, বা বাড়ির কিছু কাজের জন্য। হয়তো তার বাড়িতে বর্ষাতে জল ঢুকে যাচ্ছিল, তো সামনে ইট দিয়ে একটা পাঁচিল তুললে সেই জলটা আর ঢুকবে না, সেইটা করার জন্য কেউ 15,000 20,000 এরকম বিভিন্ন ব্যাংক আছে আপনারা জানেন, আমি নাম বলছি না, সেখান থেকে লোন নিয়েছে। লোন নিয়ে তারা
সেটাকে কমপ্লিট করেছে। এবার লোনের টাকা শোধ করার জন্য তারা ভেবেছে যে প্রতি মাসে তো আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো, সেই টাকা থেকে শোধ করব, কিংবা তার আগে তো লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, মাসে 1000 টাকা করে শোধ করে দেবো। এখন তো দেখা যাচ্ছে সেই মহিলাদের আমও গেল ছালাও গেল, উল্টে বাড়িতে ব্যাংকের লোকজন এসে হুমকি দিচ্ছে যে আপনার লোনের টাকার ইএমআই এখনো পর্যন্ত আপনারা জমা দেননি। এই জায়গায় দাঁড়িয়ে সেই মহিলারা পড়েছেন চরম বিপদে। এবার বলুন তো, যে কেউ একজন একটা বাড়ি বানাচ্ছে, বাড়ি বানানোর সময় সেই বাড়ির যে মালিক তিনি আশেপাশের সমস্ত লোকজনদের বললেন তোমরা সবাই হাত লাগাও, ইট বও, সমস্ত কাজ করে আমার বাড়িটাকে দাঁড় করাও, তোমাদেরকে আমি একদিন পেট ভরে মাংস ভাত খাওয়াবো। তো সেই মানুষগুলো মাংস ভাত খাওয়ার লোভে, এটা আমি উদাহরণ দিচ্ছি, সেই বাড়িটায় হাত লাগালো এবং তুলে দিল, পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেল। দেখা গেল যে যেদিন এই মাংস ভাত রান্নার আয়োজন হয়েছে সেদিনকে যদি 60 থেকে 70 জন মহিলা পুরুষ সবাই খেটে থাকে, যারা সবাই সে মাংস ভাত খাওয়ার যোগ্য, তাদের মধ্যে 30 জনের মতো লোককে ডেকে নিয়ে খাওয়ানো হলো, বাকি 30-35 জনকে খাওয়ানো হলো না। তো সেই জিনিসটা আপনি কোন চোখে দেখবেন? এই বিষয়টাও কিন্তু এরকমই। প্রচুর মহিলা, ম্যাক্সিমাম মহিলা যোগ্য, তারা কাজ করেন না। ভোটে যেতে আসার আগে আমাদের এই বিজেপি গভর্নমেন্টের যারা প্রচার করেছিলেন, আমাদের তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, অনেকেই ছিলেন, প্রত্যেকেই বলেছিলেন যে প্রতি মহিলা পাবেন। সেখানে কখনো মেনশন করা হয়নি যারা সরকারি চাকরি করে, আশা কর্মী, এই সমস্ত মহিলারা পাবেন না, বা যারা ইনকাম ট্যাক্স দেন, যাদের বাড়িতে গাড়ি আছে, বা জিএসটি ফাইল করা হয়, তাদের বাড়ির কোনো মেম্বার ব্যবসার সাথে যুক্ত জিএসটি ফাইল করেন, তারা পাবেন না, এরকমটা বলা হয়নি। কিন্তু এখন বলা হচ্ছে, এটা নিয়ে কোনো আপত্তি নেই, সত্যিই তো যাদের বাড়িতে সচ্ছল অবস্থা তাদের তো কোনো প্রয়োজন নেই এই 3000 টাকা করে পাওয়ার। কিন্তু দেখা যাচ্ছে যারা একেবারে সত্যি অসচ্ছল, যারা সত্যি পাওয়ার যোগ্য, তারা পাচ্ছে না। এইটা সরকারের ভালোভাবে দেখা উচিত এবং ইমিডিয়েটলি এই ব্যাপারে নজর দেওয়া উচিত। কারণ সত্যি কথা বলতে, যারা সত্যি পাওয়ার যোগ্য সেই মহিলারা না পেলে আমাদের এই যে লড়াই, এই যে বিজেপি গভর্নমেন্টকে জিতে আসার জন্য একেবারে দিনের পর দিন প্রচার করা, এছাড়া যারা প্রচার করেছেন বিজেপির লোকজন, তারাও কি তাদের আয়নায় মুখ দেখতে পারবেন? তার কারণ সেই পুরনো ভিডিও যেগুলো তারা ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন যে প্রতি মহিলা 3000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন, আমাদেরকে আনান, আমাদেরকে জেতান, সেই কথাগুলো যদি কোনো ভিডিওতে চালিয়ে দেওয়া হয়, তিনি আয়নায় মুখ দেখতে পারবেন তো? তাই স্বচ্ছভাবে আয়নায় যাতে মুখটা দেখতে পারেন, এখনো টাইম আছে, আগস্ট অবধি, এর মধ্যে আপনারা করুন। অনেকে কি বলছে, গত মাসে যাদের দেওয়া হয়েছে 3000 টাকা করে, এ মাসে আর তাদের দেওয়া হবে না, আবার সামনের মাসে 3000 টাকা করে দেওয়া হবে তাদেরকে, আর এই মাসে যারা পায়নি তাদের দেওয়া হবে। এরকম নাকি 2 মাস অন্তর অন্তর পাবে, মানে 1 মাস অন্তর অন্তর পাবে, প্রতি মাসে পাবে না, তাই 1500 টাকা করে আলটিমেটলি হবে। এরকম অনেক অনেক কথা চারিদিকে ছড়াচ্ছে, রটে বেড়াচ্ছে, তাদেরও কিন্তু মুখ বন্ধ করার জন্য আপনাদেরকে করে দেখাতে হবে। আর হ্যাঁ, সত্যিই তো যারা সরকারি চাকরি করে, তাদের ফ্যামিলি মেম্বাররা জিএসটি দেন, ইনকাম ট্যাক্স দেন, কিংবা সরকারি বা আধা সরকারি কোনো কর্মী কাজের সঙ্গে যুক্ত, তারা পাবেন না। সেটা আগে না বললেও এটা একেবারে জেনুইন যে তাদের পাওয়ার যোগ্যতা নেই, এটা একেবারে সঠিক। কিন্তু এটাও সঠিক যে প্রচুর বাড়িতে কাজ করা মহিলা সহ একেবারে তাদের অবস্থা খুব খারাপ। স্বামীর রিক্সা চালায়, বউ কাজও করে না লোকের বাড়িতে, স্বামীর রিক্সা চালানোর পয়সায় যেটুকু চলে সংসার চলে। বাড়িতে একটা ছেলে একটা মেয়ে রয়েছে বা এক সন্তান রয়েছে, তার পড়াশোনার খরচ হিমশিম। বাবা শরীর খারাপ হলে সেই হাজবেন্ডের আর চাল ডাল কিনে আনার ক্ষমতা থাকে না, সেখানে ওই 3000 টাকাটা যদি পায় ওই মহিলার, তাহলে বুঝতে পারছেন কতটা তাদের উপকার হবে। এই উপকার থেকে তাদের বঞ্চিত করবেন না প্লিজ। প্লিজ এই বিষয়টাকে আর একটু ভালোভাবে দেখুন। এবং এই যে নিচু স্তরে যে সমস্ত ঘাপলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে দেখলাম 2-1 জন পৌরসভার কি সমস্ত লোকজন, কোথায় যেন পুরুলিয়া না কোন দিকে দেখলাম। তো সেই বিষয়গুলোকে ক্লিন করে প্লিজ, আর পেলে সবাই পাক যোগ্য, না পেলে তাহলে বন্ধ করে দিন সবার। ওই পাশের বাড়ির মহিলা উনি যোগ্য, উনি পাচ্ছেন, আর এই দিকের বাড়ির মহিলা তিনিও যোগ্য, তিনি পাচ্ছেন না, এটা কিন্তু খুব খারাপ। সারা দিন ধরে সে মোবাইলে চেক করছে টাকা ঢুকলো কি ঢুকলো না। একজন মহিলাকে এরকম ভাবে অস্বস্তির মধ্যে ফেলে রাখা, এটা কিন্তু সামাজিক দায়িত্ব নয় কোনো নেতা মন্ত্রীর। দরকার হলে তাদের বাড়িতে পাঠান লোকজন, বাড়িতে পাঠিয়ে ইনকোয়ারি করুন, করে এই পুরো বিষয়টা ক্লিয়ার করুন। আজ কিন্তু প্রায় 14ই জুলাই, এই মাসের মধ্যে যদি এগুলো কমপ্লিট না করেন তাহলে হিউজ মহিলা আবারও কিন্তু আগস্টে পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার, এবং অলরেডি মে থেকে তারা পাচ্ছেন না।
মে, জুন, জুলাই 3 মাস হয়ে গেছে। ভাবুন তো একবার, যেই মহিলা ওই বললাম না কোনো ব্যাংক থেকে লোন নিয়ে নিজের বাড়ির কোনো কাজ করিয়েছে বা কোনো দরকারি বা কোনো চিকিৎসা করিয়েছে, হয়তো এরকমও হতে পারে, অনেক দরকারি কাজ থাকতে পারে বাড়ির, সেসব করিয়েছে লোন নিয়ে, ভেবেছিল যে আমি লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পাই, সেখান থেকে 1,000 টাকা করে মাসে লোন শোধ করব। এখন এই 3 মাস তাদের লোন দেওয়ার ক্ষমতা নেই, লোন শোধ করার ক্ষমতা নেই, তাদের বাড়িতে এসে হুমকি হচ্ছে। তো এই জায়গা থেকে তাদেরকে তো উদ্ধার করতে হবে গভর্নমেন্টকেই। যাদের খারাপ লাগলো তারা মাফ করবেন। অনেকেই কিন্তু আবার দালালও ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে, অনেক কথা বলছে। আবার বেশ কিছু বিরোধী লোকজন তারাও আবার এই হাওয়াতে বিজেপিকে গালমন্দ করতেও ছাড়ছে না। তাই অযথা গালমন্দ না করে তাদের সামনে সমস্যাটা তুলে ধরে তাদের থেকে সমাধান বের করে আনাটা আমার মনে হলো বেটার কাজ। সাধারণ মানুষের সেটা ভালো হবে, উপকার হবে, তার জন্য এই কথাগুলো বলা।